দেশদ্রোহী অসভ্য বাহিনী। ৩রা মে ১৯৮৪ এক পড়ন্ত বিকেলে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ কয়েকজন। গল্পে গল্পে ৭১-এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনী প্রসঙ্গ উঠল ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ। সেনাবাহিনীর কথা। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন, এটা একটা সেনাবাহিনী হল? এটা একটা বর্বর, নরপিশাচ, উচ্ছৃঙ্খল, লোভী, বেয়াদব বাহিনী। এই বাহিনীর আনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবিকতা নেই, মান্যগণ্য নেই, নেই দেশপ্রেম। এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বল। সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র, নম্র, সভ্য, বিনয়ী এবং আনুগত্যশীল বাহিনী খুঁজে পাওয়া যাবে না। পাকিস্তান সেনাবাহিনীর মানবিকতা বোধের কোনো তুলনাই চলে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা। ২৫শে মার্চ রাতে তারা পাকিস্তান আর্মি এলো, এসে আব্বাকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্যালিউট করল, মাকে স্যালিউট করল, আমাকেও স্যালিউট করল। স্যালিউট করে তারা বলল, স্যার, আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন। যে কেউ আপনার এখানে আসতে পারবে। আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দিব। এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যি পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে। ২৬শে মার্চ দুপুরে আব্বাকে শেখ মুজিব যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে শেখ মুজিবকে বলে, স্যার, আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি, স্পেশাল ফ্লাইট রেডি। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম বেগম মুজিব সহ যে কাউকে সঙ্গে নিতে পারেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসেই প্রথমে সেলুট দিয়েছে। শুধু তাই নয়, আমার দাদির সামান্য জ্বর হলে পাকিস্তানিরা হেলিকপ্টার করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকা এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে। জয় শেখ হাসিনার ছেলে তখন পেটে আমাকে প্রতি সপ্তাহে সিএমএইচ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চেক আপ করাত। জয় হওয়ার ১ মাস আগে আমাকে সিএমএইচে ভর্তি করিয়েছে। ৭১ সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাঁটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে। আমরা যেখানে খুশি যেতাম। পাকিস্তানিরা ২টি জিপ করে আমাদের সাথে যেত, নিরাপত্তার জন্য পাহারা দিত। আর বাংলাদেশের আর্মিরা, জানোয়ারের দল, অমানুষের দল, এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা, মা, ভাই সবাইকে মেরেছ, এদের যেন ধ্বংস হয়। ৮৬ নির্বাচন। ১৯৮৪ সালের ২৮শে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার পরনাই চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না। ইত্যাবসরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায়। যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল। এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই ১৯৮৬তে সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন। এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহল ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলন করার প্রস্তাব দেয়। তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এসআই চৌধুরীর সিরাজুল ইসলাম চৌধুরী গুলশানের বাসায় তৎকালীন ডিজিডিএফআই ডাইরেক্টর জেনারেল অব ডিফেন্স ফোর্স ইন্টেলিজেন্ট ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়।
ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন। এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় খালেদা জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না। অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা জনে 150-150-300 আসনে নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে 300 আসনে জিতিয়ে দেবেন। তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না। বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী 150+150 সমান 300 আসন নির্বাচনের প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন। কিন্তু গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি 5-এর অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ফলে দুই নেত্রীর 150-150-300 আসনে নির্বাচনী করার কৌশল ভণ্ডুল হয়ে যায়। তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরানা অবস্থানে চলে যান। এদিকে গুলশানের এসআই চৌধুরীর বাড়িতে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার 3 গুণ অর্থ দিতে হবে। ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান 1 ঘণ্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘণ্টা 2 পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এসআই চৌধুরী 2টি মাইক্রোবাস সঙ্গে নিয়ে 32 নম্বরে এসে হাজির। এসআই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে 1-1.5 মিনিট কথা, তারপরই হুকুম হল তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট 9টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হল। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডহ কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য। ডহ কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হল। বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে ও সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানান হল। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হল না। শুধু বলা হল জরুরি ও খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আসলে সত্যি কথা বলতে কি, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডহ কামাল হোসেন সহ কোনো নেতা কিছু জানেন না। মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত 4 ব্যক্তি: 1 শেখ হাসিনা, 2 ব্যবসায়ী এসআই চৌধুরী, 3 ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং 4 প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হল ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। শেখ হাসিনা ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানালেন। নেতারা বললেন, নির্বাচনে যাব ঠিক আছে, কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, তারপর সিদ্ধান্ত নেই। শেখ হাসিনা বললেন, আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে, কাজেই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই। বাইরে সাংবাদিকরা বসে আছে, এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার অংশগ্রহণ করার ঘোষণা দিলেন। তার পরদিন 6 ফুট লম্বা 3 ফুট চওড়া 5 তলা 5 তাক একটি স্টিলের ওয়ার্ড্রব আনা হল এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হল। তারপর কে বস্তা খোলা হল আর বস্তার ভিতরে থাকা 5 টাকার নতুন বান্ডিলগুলো
ওই স্টিলের ওয়ার্ড্রব আলমারিয়ে সাজিয়ে রাখা হল। সব টাকা ওয়ার্ড্রবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হল। শুরু হল ১৯৮৬-এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া। দেশ দুই ভাগে বিভক্ত হল। এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে, যে এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল। আর এক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন এবং ঠেকানোর চেষ্টায় রত হল। শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন। তিনি বললেন, এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে। শেখ হাসিনার আহ্বানে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এল। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল। ওই সময়ই ফিলিপাইনে সামরিক একনায়ক জেনারেল মার্কোসের বিরুদ্ধে নিহত জননেতা মি একুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন একুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে। ঠিক এমনি মুহূর্তে বাংলাদেশেও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচন ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। শেরে বাংলা নগরে মানিক মিয়া এভিনিউতে আওয়ামী লীগের শেষ বিশাল নির্বাচনী জনসভা। এর মাত্র দুদিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে। সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। অপরদিকে মিসেস কোরাজন একুইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। মিসেস কোরাজন একুইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে। আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোসের পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে রাস্তার বেরিয়ে এসেছে। একদিকে জনগণের বিক্ষোভ, অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। ফিলিপাইনের অবস্থা গত দুদিন থেকে খুবই উত্তপ্ত। জনগণও বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কার্টু ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে। আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী। ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর, বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর। ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা, একই অবস্থা। জনগণ বনাম সামরিক বাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক। বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে। ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে। এমনি মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে। হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হল, ফিলিপাইনের একনায়ক জেনারেল মার্কোস দেশ ফিলিপাইন থেকে পালিয়ে গিয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল। মনে হল যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এ যেন পথের দিশা পাওয়া গেল। বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। দুদিন পর বাংলাদেশে নির্বাচন হল। জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কিউ করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল। অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনোর মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশন ডাকল, শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট অধিবেশন ডাকলেন। জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হল পার্লামেন্ট হাউজে। শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হল পার্লামেন্টের সিঁড়িতে। এভাবে কয়েকদিন চলতে লাগল। একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ৩টি মাইক্রোবাস নিয়ে এলেন। আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এসআই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন। যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হল। এবার বস্তা হল ১৩টি। নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হল। নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এসআই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে বিদায় নিলেন। নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন। অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে ৯ বস্তায় ১০ কোটি টাকা ছিল, আর এখন ১৩ বস্তায় ১৫ কোটি টাকা। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন
একুইনোর মতো আপোষহীন থাকবেন, জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন। জনগণ রাস্তায় বেরিয়ে আসবে, সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে। জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে, সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে চুপিসারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন। শাসন এবং সমন্বয়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না, বরং ৮৬ এর নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতে আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল। আন্দোলন আন্দোলন খেলা। স্বৈরাচারী জেনারেল এরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটর সাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, আমি শেখ হাসিনা আছি ম্যাডামের, খালেদা জিয়া পিছনে পিছনে। ম্যাডাম খালেদা জিয়া যে কর্মসূচি দেবে, আমিও শেখ হাসিনা সেই কর্মসূচি দেব, যাতে মনে হয় আমি শেখ হাসিনা ও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকা বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন, অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে। ম্যাডামকে খালেদা জিয়া ব্যর্থ করে করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতির নাম না নেয়। জনগণ এবং আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগ কর্মীরা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হল, তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হল না। ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া, আর জীবন দিতে থাকল নূর হোসেনসহ আওয়ামী লীগ কর্মীরা। ৮৬ পার্লামেন্ট ভেঙে দেওয়া। ১৯৮৭ সালের 10ই নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেন বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হোসাইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগান্বিত হন। না করে আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন, ভুল বোঝেন যে শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার এরশাদ বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এরশাদ এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পড়বে, আবার আমার সাথে গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নাফরমানি করবে। আমি এরশাদ শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রীর মর্যাদা দিয়েছি, মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি। দেশ চালনা থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করছি। আর তলে তলে আমার এরশাদ সাথে গাদ্দারি, নাফরমানি। আমি এরশাদ আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এসআই চৌধুরী এবং ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার শেখ হাসিনার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার বিষয়টা অনেক বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু এরশাদ নাছোড়বান্দা। তার এক কথা, আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না। আন্দোলনের বিরুদ্ধে আমাকে এরশাদকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি এরশাদ পার্লামেন্টও রাখব না, শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদাসহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে এরশাদ কোন প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে।
শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ ১৯৮৮ সালে মাত্র ২ বছর আগে গড়া তার এরশাদের নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার এরশাদ নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রব বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী কে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানান এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যায়ন্তর থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আশায় আন্দোলন আরও বেগবান হয়েছে বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদাসহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে এরশাদ কোন প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ ১৯৮৮ সালে মাত্র ২ বছর আগে গড়া তার এরশাদের নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার এরশাদ নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম রব বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী কে পার্লামেন্টে বিরোধী দলের নেতা বানান এরশাদ পতন ও তত্ত্বাবধায়ক সরকার জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপোষহীন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনার বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যায়ন্তর থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আশায় আন্দোলন আরও বেগবান হয়েছে তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ হতবিহ্বল হয়ে পড়ে এবং তারপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সবকটি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এর নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম যুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী ২৭শে ফেব্রুয়ারি ১৯৯১ সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারা দেশে চলে ব্যাপক নির্বাচনী প্রচারাভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছে মিছিল মিটিং আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ এই দুটি দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি ১০টির বেশি সিট পাবে না অর্থাৎ বিএনপি ৩০০ আসনের মধ্যে ১০টি ১০ আসনে বিজয়ী হবে এবং ২৯০ আসনে পরাজিত হবে স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণায় এখন তুঙ্গে আজ ১০ই ফেব্রুয়ারি ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসল সামনে ২৭শে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষেই আজকের বৈঠক এই বৈঠকের আলোচনায় মোটরসাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না
আগামী ২৭শে ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ২টি আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মোক্তাদির চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় যেই আছে, ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব, অন্য পাশের ঘরে বসে আছে পুলিশের আইজি। একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান। তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা, সচিবগণ যতই বসে থাকুক, পুলিশ প্রধান, সেনাপ্রধান যতই সালাম দিয়ে যাক, ২৭শে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুদ্ধস্বরে বলেন, তুমি এখনই বের হয়ে যাও, আর আসবে না। বের হয়ে যেতে যেতে মোটর সাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি ফট বেরিয়ে যেতে বাধ্য, তবে যা বললাম আর কদিন পরেই তা আপনি বুঝবেন। ১৯৯১-এর ২৭শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল। ঢাকার ২ আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম খালেদা জিয়া ও তার বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি ১ মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। পদত্যাগ নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন, তিনি শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক। হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই, কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তিনি, শেখ হাসিনা, পদত্যাগ করলেন কার কাছে? কোথায় তার শেখ হাসিনা পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোন কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রীর পদত্যাগপত্র নেই? কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিং এও তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কিভাবে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে ও বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না তিনি শেখ হাসিনা পদত্যাগ করেননি, কেউ বলছেন না তিনি শেখ হাসিনা স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে, বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার বন ও পরিবেশ মন্ত্রী, সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পরানি অনুরোধ করে। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার সাজেদা চৌধুরী কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান। মোটর সাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যাবিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার শেখ হাসিনার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটর সাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আর কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন। টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী। রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহম্মদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুল হোসেন, বর্তমানে আওয়ামী লীগের ধানমন্ডি মোহাম্মদপুর থানার এমপি এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি, কে ৩০ লক্ষ
টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার, শেখ হাসিনার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার, শেখ হাসিনার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন। অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টি সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজী মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার, শেখ হাসিনার এবং তার দল আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেওয়া তার ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশ আমির যুদ্ধাপরাধী ৭১-এর ঘাতক অধ্যাপক গোলাম আয়মের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন। এদিকে হাজী মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজী মকবুল প্রার্থিতা প্রত্যাহার করতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে হাজী মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেওয়া তার ৩০ লক্ষ টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজী মকবুল হোসেনকে ডেকে প্রায় ধরে এনে প্রথমে ধমকে জিজ্ঞেস করেন তার মকবুল মতো লোকের পক্ষে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া সাজে কিনা। তারপর বলেন, আমি শেখ হাসিনা আপনার মতো লোককে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছি। এটা কি আপনার জন্য যথেষ্ট নয়? তাছাড়া নির্বাচনে তো জিতবেন না, রাষ্ট্রপতি তো হতেই পারবেন না, এখন সম্মানের সাথে চুপচাপে বসে পড়েন। হাজী মকবুল আমতা করতে থাকল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, আপনি যা করেছেন, যা দিয়েছেন ভবিষ্যতে আমি তা মনে রাখব এবং পুঁথিয়ে দেব। এই নিয়ে আর উচ্চবাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না, নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান। অতপর আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতে আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে। জাহানারা ইমাম ও শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা, বরং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হল। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আয়মকে জামাতে ইসলামীর আমির প্রধান বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আয়মসহ সকল যুদ্ধাপরাধীর বিচারে দাবিতে ১৯৯২ সালের ১১ ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল।
নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি শেখ হাসিনা কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটর সাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী এ কি বলেছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার জাহানারা ইমাম ছেলে রুমি শহীদ হয়েছে। তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছেন? আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে জাহানারা ইমাম। আর তাই গোলাম আযমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশে আছে। তোমরা এর থেকে সাবধান থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধান রাখবে। কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী শেখ হাসিনা, আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বোঝা না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেওয়া কর্মসূচিতে হয়তো আমি শেখ হাসিনা কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। গোলাম আযম ও শেখ হাসিনা বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল টিজে এর প্রতিবাদে এবং যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীর বিচারে দাবিতে ১৯৯২ সালের ১১ই ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি শেখ হাসিনা কেবলই বলতে থাকেন জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী এ কি বলেছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। ৭১-এর মুক্তিযুদ্ধে তার জাহানারা ইমাম ছেলে রুমি শহীদ হয়েছে। তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছে?